উই লার্ন ইনভেস্টিংয়ে সকল দর্শককে স্বাগত। আজ শুক্রবার 28শে নভেম্বর 2025। আজকের বাজারকে যদি শুধু ওপর থেকে দেখেন তাহলে মনে হবে আর 5টা দিনের মতোই একটা শান্ত প্রায় নিস্তরঙ্গ দিন। সেন্সেক্স আর নিফটি প্রায় কোনো পরিবর্তন ছাড়াই বন্ধ হয়েছে। কিন্তু আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে সবসময় কি বলি, যে বাজারের আসল গল্পটা প্রায়শই পর্দার আড়ালে লেখা হয়, আর আজ ঠিক তাই হয়েছে। বাজার বন্ধ হওয়ার পর এমন একটা ডেটা সামনে এসেছে যা শুধু আগামী সপ্তাহের বাজারের সমীকরণই নয়, আমার মনে হয় আগামী কয়েক মাস ধরে ভারতীয় অর্থনীতি পুরো গতিপথটাই বদলে দিতে পারে। একদম ঠিক বলেছেন। সারাদিন বাজারটা একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু আসল বাজিটা ফাটল বিকেল 5:30টার পর। আমরা এমন একটা অর্থনৈতিক পরিস্থিতির কথা বলছি যাকে অর্থনীতিবিদরা স্বপ্নের পরিস্থিতি বলেন। একটা ক্লাসিক গোল্ডিলক্স ইকোনমি। গোল্ডিলক্স? হ্যাঁ, যেখানে বৃদ্ধি বা গ্রোথ খুব বেশিও নয়, খুব কমও নয়, ঠিক যেমনটা দরকার, আর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রায় নেই বললেই চলে। কেন এই পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য একটা স্বপ্নের মতো, আর এই ডেটার গভীরে ঠিক কি লুকিয়ে আছে সেটাই আমরা আজ খুঁটিয়ে দেখব। তাহলে চলুন এই পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। শুক্রবারের এই শান্ত বাজারের আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক ঝড়, আর তার উপর ভিত্তি করে আগামী সপ্তাহে আমাদের কৌশল কি হওয়া উচিত, এই নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ, শুধুমাত্র উই লার্ন ইনভেস্টিংয়ে। আচ্ছা, প্রথমে দিনের বাজারের কথায় আসা যাক। সেন্সেক্স 85,706 আর নিফটি 26,202, প্রায় অপরিবর্তিত। দিনভর একটা চাপা উত্তেজনা ছিল, তাই না? কারণ সবাই জানতো যে সন্ধ্যায় জিডিপি ডেটা আসছে। কিন্তু বিকেল 5:30টায় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও যে ডেটা প্রকাশ করল, তা বাজারের সমস্ত প্রত্যাশাকে শুধু ছাপিয়ে যায়নি, বলতে গেলে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ভারতের দ্বিতীয় ত্রৈমাসিকের অর্থাৎ Q2 FY26 এর রিয়েল জিডিপি গ্রোথ এসছে 8.2%। 8.2%? এটা তো সব অর্থনীতিবিদের হিসেবকে ভুল প্রমাণ করে দিল। আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। বাজার আশা করছিল 7.3% থেকে 7.5%-এর মধ্যে, এমনকি আরবিআই এর নিজের পূর্বাভাস ছিল 7.0%। এতটা ফারাক! অর্থনীতির কোন কোন চাকা হঠাৎ করে এত জোরে ঘুরতে শুরু করলো? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে, আর প্রত্যেকটি ভারতীয় অর্থনীতির ভিতরের শক্তিকে তুলে ধরে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যানুফ্যাকচারিং রিসার্জেন্স। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং সেক্টর 9.1% বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে এই বৃদ্ধি ছিল মাত্র 5.6%। এই বিপুল লাভটা দুটো জিনিসের দিকে স্পষ্টভাবে ইঙ্গিত করছে। এক, সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা PLI স্কিমগুলো অবশেষে ফল দিতে শুরু করেছে। আর দুই, যেটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো প্রাইভেট ক্যাপেক্স সাইকেল শুরু হয়ে গেছে। প্রাইভেট ক্যাপেক্স সাইকেল যখন দেশের বড় কোম্পানিগুলো নতুন ফ্যাক্টরি বা পরিকাঠামো বানানোর জন্য বিশাল টাকা ঢালতে শুরু করে, তাই তো? একদম। কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই যে ম্যানুফ্যাকচারিং 9.1% বেড়েছে, এটা কি শুধু উৎসবের মৌসুমের আগের রিস্টকিংয়ের ফল, নাকি এটা একটা টেকসই বৃদ্ধি? কারণ গত কয়েক ত্রৈমাসিকে তো আমরা এরকম ধারাবাহিকতা দেখিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, উৎসবের মৌসুমের একটা প্রভাব তো অবশ্যই আছে, কিন্তু 9.1%-এর মতো বৃদ্ধি শুধু স্টক রিস্টকিং দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এর সাথে কোর সেক্টরগুলোর যেমন সিমেন্ট, স্টিল, বিদ্যুতের ব্যবহার, এই সব কিছুর ডেটাও সামঞ্জস্যপূর্ণ। এটা একটা ব্রডার ইকোনমিক রিকভারির ইঙ্গিত, শুধু সাময়িক চাহিদা নয়। এর সাথে যোগ করুন দ্বিতীয় কারণটা, আমাদের স্ট্রং ডোমেস্টিক এঞ্জিনস। কনস্ট্রাকশন সেক্টর 7.2% আর সার্ভিসেস সেক্টর 9.2% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সার্ভিসেসের মধ্যে ফাইন্যান্সিয়াল, রিয়েল এস্টেট অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস 10.2% বেড়েছে। এর হলো দেশের মানুষ এখন খরচ করছে, বিনিয়োগ করছে, এবং অর্থনীতি আর শুধু সরকারি খরচের উপর ভর করে চলছে না। বুঝেছি, কিন্তু আমি নমিনাল জিডিপি নিয়ে একটা মজার জিনিস পড়লাম। বলা হচ্ছে নমিনাল আর রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য নাকি খুবই কম। উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন এর মানে কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে আকর্ষণীয় বা মজার বিষয়টা হলো এটাই,
ব্যাপারটা হচ্ছে নমিনাল জিডিপি গ্রোথ হয়েছে 8.7%, 8.7%? আর রিয়েল জিডিপি হয়েছে 8.2%। দুটোর মধ্যে পার্থক্য, যাকে আমরা জিডিপি ডিফ্লেটর বলি, সেটা মাত্র 0.5%। মাত্র 0.5%? হ্যাঁ, এর একটা দ্বিমুখী প্রভাব আছে। একদিকে এটা প্রমাণ করে যে দেশে পাইকারি স্তরে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রায় নেই বললেই চলে। হোলসেল প্রাইস ইন্ডেক্স তো নেগেটিভ, আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স অক্টোবরে ছিল মাত্র 0.25%। এটা অর্থনীতির জন্য খুবই ভালো খবর, কারণ আরবিআইয়ের হাত পা বাঁধা থাকছে না। কিন্তু এর নেতিবাচক দিকটাও তো একটা আছে, তাই না? যদি ইনফ্লেশন না থাকে, তাহলে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে পারবে না। তাদের লাভ বাড়ানোর জন্য পুরোপুরি বিক্রির পরিমাণ বা ভলিউম গ্রোথের উপর নির্ভর করতে হবে। এটা কি কোম্পানিগুলোর লাভের ওপর একটা চাপ সৃষ্টি করবে না? ঠিক এই জায়গাটাতেই বাজারের একটা অংশের চিন্তা। যে কোম্পানিগুলো এফিশিয়েন্ট নয় বা যাদের প্রাইসিং পাওয়ার কম, তাদের জন্য সময়টা কঠিন হবে। তাদের শুধু বেশি জিনিস বিক্রি করেই লাভ বাড়াতে হবে। সরকারের ট্যাক্স কালেকশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ ট্যাক্স সাধারণত নমিনাল ইনকামের উপর ভিত্তি করে হয়। বাজেটে প্রায় 10.5% নমিনাল গ্রোথ ধরা হয়েছিল, কিন্তু এখন সেটা 8.7% এসে দাঁড়িয়েছে। তবে ভালো দিকটা হলো লো ইনফ্লেশন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত ভলিউম গ্রোথকেই সমর্থন করে। এটা তো গেল অর্থনীতির বড় চিত্রটা, কিন্তু বাজারের ভেতরের ছবিটা আরও বেশি দিলচস্প। বাজার সর্বকালের উচ্চতায়, অথচ এফআইআইস বা বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত শেয়ার বিক্রি করে চলেছে। শুক্রবারও তারা ক্যাশ সেগমেন্টে প্রায় 1250 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তাহলে এই প্রবল বিক্রির চাপ সামলে বাজারটাকে ধরে রাখছে কে? এখানেই ভারতীয় বাজারের কাঠামোগত পরিবর্তনটা বা প্যারাডাইম শিফটটা স্পষ্ট হচ্ছে। একে আমরা বলতে পারি দ্য গ্রেট ডিকাপলিং পার্ট 2। আচ্ছা, প্রথম ডিকাপল হয়েছিল ভারতীয় অর্থনীতি, যা বিশ্ব অর্থনীতির মন্দা থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। আর দ্বিতীয় ডিকাপল হচ্ছে আমাদের শেয়ার বাজার, যা এফআইআইদের মর্জি থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে। এফআইআইস বিক্রি করল আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস, মানে আমাদের দেশীয় মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। একদম, তারা প্রবলভাবে কিনছে। শুক্রবার তারা প্রায় ৩,৯৪০ কোটি টাকার শেয়ার কিনেছে। ৩,৯৪০ কোটি একদিনে? আর আপনি বলছিলেন যে এই বছর ডিআইআইস প্রায় ৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। এটা তো একটা অবিশ্বাস্য অঙ্ক। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? এর মূল উৎস হল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস বা এসআইপির মাধ্যমে আসা সাধারণ মানুষের টাকা। প্রতি মাসে রিটেল বিনিয়োগকারীদের থেকে একটা বিপুল পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে আসছে, যা প্রায় ২০,০০০ কোটি টাকার বেশি। সেই টাকাটা বাজার বিশেষজ্ঞরা বাজারে বিনিয়োগ করছেন। এই কারণে ভারতীয় বাজার এখন আর এফআইআইদের মর্জির ওপর আগের মতো নির্ভরশীল নয়। আমাদের বাজার এখন আত্মনির্ভর হয়ে উঠেছে, যা নিয়ে আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে বারবার আলোচনা করেছি। এটা ভারতীয় বাজারের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন। এই যে দেশীয় টাকার এত বড় প্রবাহের কথা আপনি বললেন, এই টাকাটা তো নিশ্চয়ই সব জায়গায় সমানভাবে যাচ্ছে না। সূচক ফ্ল্যাট থাকলেও পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু সেক্টর দারুণ করছিল আর কিছু পিছিয়ে পড়ছিল। ভেতরের ছবিটা ঠিক কেমন ছিল? একদম, সেক্টরের রোটেশন খুব স্পষ্ট ছিল। আর এই রোটেশনের মধ্যেও আপনি ওই গোল্ডিলক্স পরিস্থিতিরই ছাপ দেখতে পাবেন। প্রথমেই আসি নিফটি অটোর কথায়, যা 0.62% বেড়েছে। এর কারণ হলো মানুষের কেনার ক্ষমতা বাড়ছে, নভেম্বরের বিয়ের মৌসুমের চাহিদা এবং ইলেকট্রিক ভেহিকল বা ইভি নিয়ে উৎসাহ। বিশেষ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.17% বেড়েছে, কারণ তারা তাদের নতুন ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছে, যা বাজারে ভালো সাড়া ফেলেছে। আর নিফটি ব্যাংক, সামনেই তো আরবিআই পলিসি, তার আগে ব্যাংকগুলোর কি অবস্থা? নিফটি ব্যাংক 0.35% বেড়েছে এবং দিনের মধ্যে তার লাইফ টাইম হাই ৫৯,৮৬৬ স্পর্শ করেছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে বড় প্রতিষ্ঠানগুলো আরবিআই পলিসির আগে ব্যাংকিং স্টক কিনছে। তারা আশা করছে যে এই শক্তিশালী জিডিপি ডেটা এবং কম মুদ্রাস্ফীতির কারণে আরবিআই সুদের হার কমাতে পারে। আর একটা ইন্টারেস্টিং সেক্টর হলো টেলিকম সেক্টর। এটা একটা হিডেন এফআইআই ট্রেড। এটা তো খুব অবাক করার মতো বিষয়। একদিকে এফআইআইস বাজার থেকে টাকা বের করছে, আর অন্যদিকে টেলিকমের মতো একটা সেক্টরে চুপচাপ বিনিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক। এই বছর প্রায় ৪৩,০০০ কোটি টাকা।
এর মানে কি ওরা ভারতের কনজাম্পশন স্টোরির উপর বাজি ধরছে কিন্তু সার্বিক ভ্যালুয়েশন নিয়ে চিন্তিত? ঠিক ধরেছেন, ওরা সার্বিক বাজার থেকে হয়তো প্রফিট বুক করছে, কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী বৃদ্ধির গল্প থেকে সরে যেতে চায় না। টেলিকম সেক্টর দুটো বড় কারণে তাদের কাছে আকর্ষণীয়। এক, নির্বাচন শেষ হওয়ার পর ট্যারিফ হাইকের প্রবল সম্ভাবনা। আর দুই, 2026-এ রিলায়েন্স জিওর আইপিও আসার জল্পনা। তাই ভারতী এয়ারটেল বা রিলায়েন্সের মতো স্টকগুলো গ্লোবাল ফান্ডগুলোর জন্য একটা স্ট্রাকচারাল ওভারওয়েট পজিশন হয়ে উঠছে। আর মিড ক্যাপের দুনিয়ায় কি চলছিল? ওখানে তো সবসময় আলাদা গল্প চলে। হ্যাঁ, মিড গ্যাপে স্টক স্পেসিফিক অ্যাকশন ছিল চোখে পড়ার মতো। একদিকে দেখুন A1 লিমিটেড একটা বড় 127.5 কোটি টাকার অর্ডার পেয়ে 5% আপার সার্কিটে লক হয়ে গেল। আবার অন্যদিকে দেখুন অশোকা বিল্ডকন 4% পড়েছে, কারণ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI, যারা দেশের সমস্ত জাতীয় সড়ক বানায়, তারা কিছুদিনের জন্য ওদের নতুন বরাত দেওয়া বন্ধ রেখেছে। ও, এটা প্রমাণ করে যে মিড ক্যাপে কোম্পানি ভিত্তিক খবর কতটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন বি লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা বাজারের প্রতিটি খুঁটিনাটি সহজভাবে বিশ্লেষণ করি। তাহলে এই সব কিছুর থেকে আমরা কি বুঝতে পারি? যদি পুরো বিষয়টা সারসংক্ষেপ করি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। এক, ভারতীয় অর্থনীতির শক্তি আর শুধু অনুমান নয়, 8.2% জিডিপির মতো নক্কর ডেটা দ্বারা সমর্থিত। দুই, আমরা একটা গোল্ডিলক্স পরিস্থিতিতে আছি, যেখানে হাই গ্রোথ এবং লো ইনফ্লেশন একসাথে চলছে, যা ইকুইটি মার্কেটের জন্য সবচেয়ে ভালো পরিবেশ। আর তিন, বাজারের চালিকা শক্তি এখন আমাদের দেশীয় বিনিয়োগকারীদের হাতে। এফআইআইস আর চালকের আসনে নেই। এবং এই সব কিছুর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য রাস্তা পরিষ্কার। আগামী 3 থেকে 5 ডিসেম্বর MPC মিটিং আছে। এই হাই গ্রোথ ও লো ইনফ্লেশনের ডেটার পর একটা 25 বেসিস পয়েন্ট রেট কাটের সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠেছে। রেপো রেট এখন 6.5% আর CPI ইনফ্লেশন মাত্র 0.25%, যার মানে রিয়েল ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিলে সেটা 6%-এর বেশি। এটা অর্থনীতির বৃদ্ধির গতিকে ধরে রাখার জন্য একটু বেশি টাইট। আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই। আরবিআই কি শুধু একটা ডেটা দেখেই এত বড় সিদ্ধান্ত নেবে? ওরা তো সবসময় কশাসলি অপটিমিস্টিক থাকে। হতে পারে না যে ওরা আরও একটা কোয়ার্টারের ডেটার জন্য অপেক্ষা করতে চাইবে, নিশ্চিত হওয়ার জন্য যে এই বৃদ্ধিটা স্থায়ী? হয়তো তারা শুধু তাদের স্ট্যান্স নিউট্রাল থেকে অ্যাকোমোডেটিভে বদলাবে, কিন্তু এখনই রেট কাট করবে না। আপনার যুক্তিটা অমূলক নয়। আরবিআই অতীতে অনেকবারই রক্ষণশীল থেকেছে, তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। বিশ্ব অর্থনীতি যখন মন্দার দিকে যাচ্ছে, তখন ভারতীয় অর্থনীতিকে গতি দেওয়াটা খুব জরুরি। আর মুদ্রাস্ফীতি যখন এত নিয়ন্ত্রণে, তখন সুদের হার কমানোর ঝুঁকি প্রায় নেই বললেই চলে। তাই আমার মতে 25 বেসিস পয়েন্ট কাটের সম্ভাবনা 70-80%। আচ্ছা, তবে আপনি ঠিকই বলেছেন, আমাদের দুটো পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। বেশ, তাহলে এই সব কিছুর উপর ভিত্তি করে আগামী সপ্তাহের জন্য একজন বিনিয়োগকারীর গেম প্ল্যান কি হওয়া উচিত? কোথায় নজর রাখা দরকার? আমাদের কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমত, সোমবারের বাজার। সোমবার একটা বড় গ্যাপ আপ ওপেনিং আশা করা হচ্ছে জিডিপি ডেটার প্রতিক্রিয়ায়। এখানে কৌশল হবে বাই অন ডিপস। তাড়াহুড়ো করে সকাল 9:15তেই লাফিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যদি কোনো কারণে বাজার একটু নামে বা কনসলিডেট করে, সেটা কেনার সুযোগ হবে। ফোকাস থাকবে ব্যাংকিং, ক্যাপিটাল গুডস যেমন L&T এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর, কারণ এগুলি অর্থনীতির সাথে সরাসরি যুক্ত এবং রেট কাট হলে সবচেয়ে বেশি লাভবান হবে। আর কোনো নির্দিষ্ট ইভেন্ট যার উপর নজর রাখা উচিত? হ্যাঁ, ইভেন্ট ভিত্তিক ট্রেডিংয়ের ভালো সুযোগ থাকবে। 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার অটো সেলসের ডেটা আসবে। যেমন ধরুন, হিরো মোটোকপের বিক্রি 32% বাড়ার পূর্বাভাস রয়েছে। যদি ডেটা পূর্বাভাসের থেকেও ভালো আসে, তাহলে একটা ভালো র্যালি দেখা যেতে পারে। রাইট। তারপর 5 ডিসেম্বর আরবিআই পলিসির আগে NBFC এবং রিয়েল এস্টেট স্টকগুলোতে পজিশন নেওয়া যেতে পারে। এগুলি হলো রেট সেন্সিটিভ সেক্টর, অর্থাৎ সুদের হার কমলে এদের ব্যবসা বাড়ে। গ্লোবাল সংকেতগুলো কেমন, সেদিকেও তো নজর রাখতে হবে, কারণ এফআইআইস বিক্রি করছে মানে গ্লোবাল মার্কেটে নিশ্চয়ই কিছু উদ্বেগ আছে। একদম। গ্লোবালি সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম, যা প্রতি ব্যারেল প্রায় $63 নেমে এসেছে।
এটা তো বিশাল খবর ভারতের জন্য। বিশাল একটা ইতিবাচক দিক, কারণ আমরা আমাদের তেলের একটা বড় অংশ আমদানি করি। তেলের দাম কম থাকা মানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি এবং ইম্পোর্টেড ইনফ্লেশন দুটোই নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে পেইন্টস, টায়ার, অ্যাভিয়েশন, লজিস্টিক্স, এমনকি এফএমসিজি এর মতো সেক্টরগুলোর জন্য কাঁচামালের খরচ কমবে, যা তাদের মার্জিন বাড়াতে সাহায্য করবে। সব শেষে টেকনিক্যাল লেভেলগুলো কি কি? আগামী সপ্তাহে নিফটি আর ব্যাংক নিফটির জন্য কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ? উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য এই লেভেলগুলো মাথায় রাখা খুব জরুরি। অবশ্যই নিফটির জন্য ইমিডিয়েট সাপোর্ট হলো 26,000, যেটা একটা মনস্তাত্ত্বিক লেভেল। এর নিচে গেলে বাজার কিছুটা দুর্বল হতে পারে। আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স হলো 26,300, যা সর্বকালের উচ্চতা। যদি নিফটি এই লেভেলটা শক্তিশালী ভলিউমের সাথে পার করে, তাহলে 26,500 পর্যন্ত যাওয়ার রাস্তা খুলে যাবে। আচ্ছা, আর ব্যাংক নিফটির জন্য সাপোর্ট হলো 59,500 এবং রেজিস্ট্যান্স হলো 60,000। যদি আরবিআই সত্যি রেট কাট করে, তাহলে ব্যাংক নিফটি 60,000 লেভেল সহজেই পার করে যেতে পারে এবং একটা নতুন বুল রান শুরু করতে পারে। তাহলে স্পষ্টতই ভারতীয় শেয়ার বাজার একটা অত্যন্ত মজবুত জায়গায় দাঁড়িয়ে আছে। এফআইআইদের বিক্রির কারণে যে কোনো অস্থিরতা আসলে ভালো মানের শেয়ার জমা করার সুযোগ। ডোমেস্টিক গ্রোথের গল্পটা এখন আর শুধু গল্প নয়, এটা ডেটা দিয়ে প্রমাণিত। আমরা যদি এটাকে একটা বড় প্রেক্ষাপটে দেখি, এই ডেটা ভারতের অর্থনীতিকে উন্নত বিশ্বের মন্দা থেকে কার্যকরীভাবে ডিকাপল করে দিয়েছে। যখন আমেরিকা বা ইউরোপের অর্থনীতি ধুঁকছে, তখন ভারত 8.2% গতিতে এগোচ্ছে। এটা গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে ভারতকে একটা অতবীর্যমণিদা আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরবে। আজ যারা বিক্রি করছে, কাল তারাই আবার ফিরতে বাধ্য হবে। আজকের আলোচনায় এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে গেলাম। আমরা দেখলাম দেশীয় বিনিয়োগকারীরা অর্থাৎ ডিআইআইস কিভাবে এফআইআইসদের বিক্রির চাপকে সামাল দিচ্ছে এবং বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কিন্তু ভাবুন তো, যখন বিশ্ব অর্থনীতির মোড় ঘুরবে, সুদের হার কমতে শুরু করবে এবং এই এফআইআইস আবার ভারতে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে ফিরবে, তখন ডিআইআইস এবং এফআইআইসের সম্মিলিত শক্তি এই বাজারের দৌড়টাকে ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে? আমরা কি তখন এমন একটা তেজি বাজারের সামনে দাঁড়িয়ে আছি যা আগে কখনো দেখা যায়নি? আজকের মতো এই পর্যন্তই। আরও এমন গভীর বিশ্লেষণের জন্য দেখতে থাকুন উই লার্ন ইনভেস্টিং। ধন্যবাদ।